গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনারা শুনবেন চার্লস নর্ডফ এবং জেমস নরম্যান হলের লেখা মেন এগেইনস্ট দ্য সি বইটির ৬ষ্ঠ পর্ব। ১ মাইলেরও কম দূরে খালের মতো পথটা। ওটার দিকে যাওয়ার জন্য লঞ্চের মুখ সামান্য ঘোরাতে হয়েছে, ফলে পালে পুরো না হলেও খানিকটা বাতাস লাগছে। মিনিট ১৫-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম পথটার মুখে। চওড়ায় পুরো ২ কেবল হবে। ভেতরের ছোট একটা নিরস পাথুরে দ্বীপ ছাড়া কোনো প্রতিবন্ধকতা নেই। নিশ্চিন্ত মনে ব্লাই লঞ্চ চালিয়ে দিলেন খালটার ভেতর। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ছোট্ট দ্বীপটার কাছে। শুধু আমি না, সবাই সতৃষ্ট নয়নে তাকিয়ে রইলাম ওটার দিকে। ছোট হোক আর পাথুরে হোক, দ্বীপ তো। সবচেয়ে বড় কথা, শুকনো। কিছুক্ষণের জন্য নেমে হাত পায়ের জড়তা কাটিয়ে নিলে হতো, কিন্তু ওখানে থামার কোনো লক্ষণ দেখালেন না ব্লাই। দ্বীপটা নামা যায় না স্যার? যখন স্পষ্ট হয়ে গেল থামছেন না ব্লাই, তখন পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল পার্সেল, হাত পাগুলো একটু লম্বা করে নিতাম। মাথা নাড়লেন ব্লাই। ওখানে কিছুই পাবো না আমরা, সামনে দেখো। আরো দুটো দ্বীপ, একটা উঁচু ও গাছপালা ছাওয়া, দেখা যাচ্ছে দূরে ৪-৫ লিগ উত্তর পশ্চিমে, এবং তার ওপাশে খুব বেশি দূরে না নিউ হল্যান্ডের মূল ভূখণ্ড। ২ দ্বীপের প্রথমটার কাছে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। দুটো দ্বীপই খুব ছোট, পাথরের স্তূপের চেয়ে সামান্য বড় বলা যায়। বড়টারই পরিধি হবে খুব বেশি হলে ৩ মাইল। বেশ উঁচু দ্বীপটা, গাছপালাও বেশ ঘন সন্নিবিষ্ট। উত্তর পশ্চিম পাশে একটা ৩ দিক ঘেরা বেলে উপসাগর। এই উপসাগর থেকে মূল ভূখণ্ডের সবচেয়ে কাছের অংশের দূরত্ব প্রায় ৪০০ গজ। ভালো করে তাকিয়ে কোনো দ্বীপেই কোনো ইন্ডিয়ানের চেহারা না দেখে আমরা নিশ্চিন্ত মনে নৌকা সৈকতে ভিড়ালাম। মিস্টার ব্লাই প্রথম নামলেন ডাঙায়। দুর্বলতা এবং অনেকদিন পর স্থির মাটিতে পা রাখার কারণে সামান্য টলমল করলেন। তারপর সোজা হয়ে এগিয়ে গেলেন। ফ্রায়ার, পার্সেল, পেকোভার, কোল আর মিডশিপম্যান কজন নামল তার পেছন পেছন। এই কজনেরই এখনো কোনো মতে হাঁটার ক্ষমতা আছে। হল, স্মিথ, লেবুক আর স্যামুয়েল কোনো মতে হাতড়ে পাতড়ে নামল নৌকা থেকে। গুড়ি মেরে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে গেল যতক্ষণ না নরম বালিতে পৌঁছালো। আমরা বাকিরা সঙ্গীদের সাহায্য ছাড়া নামতে পারলাম না। সবাই নেমে ব্লাইয়ের চারপাশে জড়ো হল। প্রথমেই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করলেন ক্যাপ্টেন। আমরাও মনে মনে যার যামতো করে প্রার্থনা করলাম। আমার বিশ্বাস, ঈশ্বরের প্রতি এমন আন্তরিক কৃতজ্ঞতা কোনো মানুষ কোনোদিন জানায়নি। প্রার্থনার পর কিছুক্ষণ নীরব রইলাম সবাই। তারপর ব্লাই গলা পরিষ্কার করে ফিরলেন মাস্টারের দিকে। মিস্টার ফ্রায়ার, মোটামুটি যারা হাঁটার অবস্থায় আছে তাদের নিয়ে রওনা হয়ে যাও শেলফিশের খোঁজে। ওই পাথরগুলোর ওখানে অয়েস্টার বা মাসল পাবে আশা করছি। মিস্টার পেকোভার, তুমি আমার সাথে যাবে দ্বীপের ভেতর, আর মিস্টার কোল, তুমি থাকবে নৌকার দায়িত্বে। খেয়াল রাখবে আজ রাতে কোন রকম আগুন যেন জ্বালানো না হয়। নেলসন আর আমাকে ১ চামচ করে মদ খেতে দিয়ে রওনা হয়ে গেলেন ব্লাই পেকোভারকে নিয়ে। এই মদ এবং পেট ভরে খেতে পাওয়ার আশা আর আবার ডাঙায় নামতে পারার আনন্দ, এই ৩ মিলে নতুন শক্তি দিল আমাদের দেহে মনে। পাশাপাশি শুয়ে রইলাম আমরা। শরীরের নিচে বালি আরামদায়ক রকমের উষ্ণ। তাছাড়া কাছের একগুচ্ছ বামনাকৃতির পাম চমৎকার ছায়া দিচ্ছে। সামান্যই কথা বললাম আমরা। এখনো বেঁচে আছি এই সত্যটার সঙ্গে অভ্যস্ত হতে সময় লাগছে। এই যে হাত পা ছড়িয়ে শুয়ে আছি ডাঙায় শক্ত মাটিতে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছো লেডওয়ার্ড, আমাদের দুঃখ ভোগের দিন শেষ হয়ে গেছে, অবশেষে বলল নেলসন। নিউ হল্যান্ডের এই রিফের ভেতরের গল্প অনেকবার শুনেছি ক্যাপ্টেন কুকের কাছে। এইসব দ্বীপে খাবারের কোনো অভাব হবে না আমাদের। শেলফিশ তো আছেই, আরো আছে নানান ধরনের বেরি, বিন, পানিও নিশ্চয়ই পাওয়া যাবে। মজার ব্যাপার কি জানো? আমি জবাব দিলাম, খাওয়ার কোনো ইচ্ছে আমার হচ্ছে না এখন। এই যে শুয়ে আছি, সামনে দুনিয়ার সেরা খাবার এনে রাখলেও এ ছেড়ে আমি উঠতে চাইব না। আমারও একই রকম লাগছে। এখন বিশ্রামের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের। আবার চুপ আমরা। অনেকক্ষণ রইলাম এভাবে। বিরাট এক ঝাঁক পাখি কর্কশ স্বরে ক্যাচম্যাচ করতে করতে উড়ে গেল উপর দিয়ে। কাত হয়ে শুয়ে লক্ষ্য করলাম
নেলসনের চোখ ইতিউতি ঘুরে চারপাশের গাছপালা পর্যবেক্ষণ করছে। এই ধরনের পাম এই প্রথম দেখলাম, বলল ও। আমার মনে হচ্ছে এগুলোর ভেতরেও নারকেলের মতো শ্বাস পাওয়া যাবে। সূর্য ডুবে গেল। কিছুক্ষণ পর দূর সৈকতে দেখতে পেলাম আমাদের খাদ্য সন্ধানী দল ফিরে আসছে। দুর্বল শরীরে এতটা পথ হেঁটে আসা কেমন ক্লান্ত হয়েছে ওরা বুঝতে পারছি। নিজের অচল অবস্থার জন্য লজ্জা হতে লাগলো আমার। আমরা একেবারে কোনো কাজের না নেলসন। কেন আর একটু শক্ত সামর্থ্য হলো না আমাদের শরীর? দুশ্চিন্তা করো না, শিগগিরই আমরা কাজের উপযুক্ত হয়ে উঠব। আমি তো এর মধ্যেই বেশ তরতাজা অনুভব করছি মনে হচ্ছে। ক্যাপ্টেন আর পেকোভার ফিরলেন দুজনের হ্যাট দু ধরনের ফলে আংশিক বোঝাই করে। দেখো তো মিস্টার নেলসন, নিজের টুপিটা বাড়িয়ে ধরে বললেন ব্লাই। যা হেঁটেছি তার তুলনায় তো পেয়েছি সামান্যই। দেখলাম পাখিরা খাচ্ছে এসব বেরি, আমরাও নিশ্চয়ই খেতে পারবো। হ্যাঁ, ভালোই মনে হচ্ছে। গোত্রটা চিনতে পারছি, কিন্তু জাতটা। এই পামগুলি স্যার কেউ কাটতে পারে না দু একটা? আমার মনে হয় নারকেলের মতো সুস্বাদু হবে খেতে। দেখো পেকোভার, ব্লাই বললেন, আমি যে বলি প্রত্যেক জাহাজে একজন উদ্ভিদ বিজ্ঞানী থাকা দরকার, কেন বুঝলে? মাইলকে মাইল ঘুরে আমরা কয়টা বেরিয়ে আনলাম, আর মিস্টার নেলসন নৌকার 10 পার ভেতর খাবার পেয়ে গেছে। জি স্যার, বলল পেকোভার। মিস্টার নেলসনের মগজটা আমি পেলে খুশি হতাম। মিস্টার এডওয়ার্ড, পানির খোঁজ পেয়েছি আমরা অনেক। এখানে যে কদিন আছি আর যাই হোক পেট ভরে পানি খেতে অসুবিধা হবে না। ফ্রায়ার সদল বলে হাজির হলো। দূর থেকে ওদের হাঁটার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম বেশ ওজন বয়ে আনছে। আজ রাতে আমরা উৎসব করব, কাছে এসে চিৎকার করল সে। প্রচুর অয়েস্টার পেয়েছি, কি বিরাট এক একটা। তাহলে এসো, ব্লাই বললেন, কাজ শুরু করে দেওয়া যাক সময় নষ্ট না করে। আমাদের তামার কেটলিটার ধারণ ক্ষমতা 3 গ্যালন। ওটার অর্ধেক ওরা ভরে এনেছে খোসা ছাড়ানো অয়েস্টার আর তার রস দিয়ে। শুধু এই না, ফ্রায়ারের কয়েক সঙ্গী পামের পাতা দিয়ে ঝুড়ি বানিয়ে সেটা ভরে এনেছে আরো অয়েস্টার দিয়ে। ওগুলোর খোসা ছাড়ানো হয়নি। ব্লাইয়ের আনা বেরি, ফ্রায়ারের আনা অয়েস্টার, এটা ছাড়াও নেলসনের পরামর্শে কাটা হলো বেশ কটা বামুন পাম গাছের ফল। ওগুলো নারকেলের মতো মিষ্টি না হলেও কাঁচা খেতে খুব একটা খারাপ নয়, অনেকটা কচি বাঁধাকপির মতো। মোট কথা রাতের খাওয়াটা সত্যি রাজসিক হলো। নেলসন, ল্যাম্ব আর সিম্পসনকে আমি ওয়েস্টার ছাড়া অন্য কিছু খেতে নিষেধ করলাম আজ রাতের মতো। ওদের যা অবস্থা, তাতে ওটাই এখন সবচেয়ে উপযুক্ত খাবার ওদের জন্য। আমি নিজেও অন্য সবকিছু থেকে দূরে রইলাম। রাতটা উষ্ণ, মেঘশূন্য এবং পরিষ্কার। খাওয়ার পর প্রাণ ভরে দ্বীপের শীতল মিষ্টি পানি পান করে শুয়ে পড়লাম বালির উপর। স্থির মাটিতে শুয়ে আছি, তবু মনে হচ্ছে দুলছি এখনো ঢেউয়ের দোলায়। তা সত্ত্বেও হাত পা পুরোপুরি ছড়িয়ে দেওয়ার আনন্দটা উপভোগ করছি তারা জ্বলা আকাশের দিকে তাকিয়ে। কয়েকজনকে লঞ্চ তীর থেকে সামান্য দূরে নিয়ে নোঙর করার নির্দেশ দিয়েছেন ব্লাই। রাতের অন্ধকারে যদি ইন্ডিয়ানরা এসে হামলা চালায়, তাহলে আর যাই হোক লঞ্চটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। বেচারাদের জন্য দুঃখ হলো আমার। তীরের এত কাছে থেকেও ডাঙায় রাত কাটাতে পারছে না। চোখ বুজে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে। কয়েক সেকেন্ড যেতে না যেতেই স্বপ্নহীন ঘুমে তলিয়ে গেলাম আমি। টিয়া পাখির কর্কশ চিৎকারে ঘুম ভাঙল। দ্বীপের ভেতর দিক থেকে এসে উড়ে যাচ্ছে মূল ভূখণ্ডের দিকে। ঝাঁকের পর ঝাঁক তারস্বরে চিৎকার করতে করতে যাচ্ছে। সূর্য ওঠার সামান্য আগে ওদের শেষ ঝাঁকটা চলে গেল। আমার সাথীরা শুয়ে আছে আশেপাশে। নৌকায় থাকতে যেমন ঘুমাতো, তেমনি কুকরি মুকরি হয়ে। নৌকা থেকে যে নেমেছে তা বোধহয় ওরা বিশ্বাস করতে পারছে না, বা ওরা বিশ্বাস করলেও ওদের শরীর করছে না। সারেং নৌকা থেকে নেমে হাঁটু পানি ভেঙে তীরে এসে উঠল। প্রথমে বালির উপর হাঁটু গেড়ে বসে প্রার্থনা করল। তারপর উঠে মলিন শতচ্ছিন্ন জামা ট্রাউজার যা ছিল গায়ে সব খুলে রেখে লাফ দিয়ে পড়ল অগভীর উপসাগরে। মাথা, কাঁধ, হাত পা নেড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করতে লাগলো। ওর ঝাঁপানো দেখে আমারও খুব লোভ হলো। বেশ কসরত করে উঠে দাঁড়ালাম এবং পরম আনন্দে আবিষ্কার করলাম হাঁটতে পারছি আমি। মহা ফুর্তিতে পানি ছিটাতে ছিটাতে কোল আমাকে অভ্যর্থনা জানালো। জিজ্ঞেস না করেই বুঝতে পারছি কেমন ঘুমিয়েছ মিস্টার এডওয়ার্ড।
সম্পূর্ণ নতুন মানুষ লাগছে তোমাকে। সাগরের শীতল পানিতে গোসল করে আমারও তাই মনে হলো। এক বেলার পূর্ণ আহার আর এক রাতের ঘুম মানুষকে এতটা তাজা করে দিতে পারে ভাবা যায় না। গোসল করে উঠে সৈকতে খুলে রাখা ন্যাকড়াগুলো, যেগুলো লন্ডনের কোন ন্যাকড়া কুড়নি মেয়েকে সেধে দিলেও হয়তো নিতে রাজি হবে না, পড়তে পড়তে সঙ্গীদের দিকে তাকালাম। সবাই মোটামুটি উঠে পড়েছে। সদ্য হাঁটতে শেখা বাচ্চার মতো থপথপ পায়ে টলতে টলতে এগুচ্ছে সাগরের দিকে। দ্বিতীয়বারের চেষ্টায় দাঁড়াতে পারল নেলসন। সঙ্গে সঙ্গে আবার বসে পড়তে বাধ্য হল, পেট চেপে ধরে। তীব্র ব্যথা অনুভব করছে পেটে। আমাকে কোন ওষুধ দিতে পারো এডওয়ার্ড? করুণ হেসে বলল নেলসন। মাথা নাড়লাম আমি। এই দুর্বল শরীরে ওষুধ দিয়ে পেট পরিষ্কার করাটা অবিবেচনার কাজ হবে। আমাদের এই ব্যথা, পায়খানার বেগ সব দীর্ঘদিন না খেয়ে থাকার ফল। ব্লাই এসে যোগ দিলেন আমার সাথে। ভালো পরামর্শ দিয়েছ মিস্টার লেডওয়ার্ড। আমাদের যা অবস্থা তাতে ওষুধ খেলে দুর্বলতা বাড়বে ছাড়া কমবে না। আমিও একই ব্যথায় ভুগছি। কয়েক বেলা পেট পুড়ে খেলেই সব ঠিক হয়ে যাবে। ঘাড় ফিরিয়ে লঞ্চের দিকে তাকালেন তিনি। চিৎকার করে ডাকলেন, ডাঙায় এসো মিস্টার কোল, তোমরা সবাই। ফ্রায়ারের নেতৃত্বে একটা দল পাঠানো হলো অয়েস্টার সংগ্রহ করার জন্য। দুজনের আরেকটা দল পাঠানো হলো দ্বীপের ভেতরের দিকে ফল পাকু সংগ্রহ করতে। কোল আর পার্সেলকে লাগানো হলো নৌকাটাকে ঠিকঠাক করে ফেলার জন্য, আশেপাশে জঙ্গলিদের দেখা পাওয়া গেলে যাতে দ্রুত ভেসে পড়া যায়। একেবারে দুর্বল 4-5 জনকে কোনো কাজে লাগালেন না ক্যাপ্টেন। শুয়ে বসে বিশ্রাম নেওয়ার নির্দেশ দিলেন। আমি আর নেলসন রইলাম সেই দলে। পাশাপাশি দুটো পাম গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছি আমরা দুজন। কোল করছেটা কি? ঘাড় ফিরে তাকালাম ওর দিকে। তারপর ওর দৃষ্টি অনুসরণ করে নৌকার দিকে। নৌকার চারপাশে হাঁটু পানি ভেঙে চক্কর কাটছে সারেং। মাঝে মাঝে নিচু হয়ে দেখার চেষ্টা করছে তলি। কিছুক্ষণ পর তীরে উঠে এলো। শুকনো মুখটা ঝুলে পড়েছে উদ্বেগে। মিস্টার ব্লাই বসে বসে তার জার্নাল লিখছিলেন। মুখ তুলে তাকালেন ওর পায়ের শব্দ পেয়ে। হাল আটকানোর নিচের দিকের কড়াটা নেই স্যার। উপসাগরে ঢোকার সময় মনে হয় খুলে পড়ে গেছে। তলে বালিতে খুঁজে দেখলাম, নেই। সঙ্গে সঙ্গে জার্নাল বন্ধ করে উঠে দাঁড়ালেন ব্লাই। খুলে আনো হালটা। ঠিক বলছো, কড়াটা নিচে কোথাও পড়ে নেই? জি স্যার, ভালো করে খুঁজেছি, থাকলে তো আমার চোখে পড়তো। তাহলে যাও, পার্সেলকে নিয়ে খুলে আনো ওটা। নেলসনের দিকে ফিরলেন ব্লাই। ভাগ্য খুবই ভালো আমাদের, কয়েকদিন আগে এটা ঘটেনি। ঝড়ের ভেতর যদি খুলে পড়তো, ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকতো না। একটু পরেই ছুতোর মিস্ত্রি আর সারেং ধরাধরি করে হালটা ডাঙায় নিয়ে এলো। ভয়ানক চাপ গেছে এটার উপর দিয়ে, বলল পার্সেল। যে স্ক্রুগুলি দিয়ে কড়াটা আটকানো ছিল, সবগুলি আমার মনে হয় ঢিলে হয়ে গেছিল কাঠের ভেতর। এখন কি করা যায়? বড় একটা ইংরেজি ইউ চেহারার পাতাম দেখালো পার্সেল। পাটাতনের নিচে পেয়েছি, আমার মনে হয় এটা দিয়ে কাজ চালানো যাবে। চেষ্টা করে দেখো, বললেন ব্লাই। একটা ব্যাপার খেয়াল রাখবে, লাগানোটা যেন মজবুত হয়। সারেংয়ের দিকে তাকিয়ে বললেন, ডাঙায় তুলে নৌকার তলাটা ভালোমতো পরীক্ষা করতে হবে আজই। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ফলের খোঁজে দ্বীপের ভেতর চলে গেলেন ক্যাপ্টেন। কোলের সহায়তায় পার্সেল হাল ঠিক করতে লাগলো। অসুস্থদেরকে আমি পরামর্শ দিয়েছি যত বেশি সম্ভব পানি খাওয়ার। উদাহরণ সৃষ্টি করার জন্য আমি নিজে 1 বা আধ ঘন্টা পরপরই গিলছি 1 বা আধ গ্লাস পানি, এবং যখনই আমি খাচ্ছি অন্যদেরকেও খেতে বলছি। ব্লাই চলে যাওয়ার পর আরেকবার বসলাম পানির পাত্র নিয়ে। অন্যদেরকে ডাকলাম, আমার দরকার দানার, পানিতে কি হবে? বিরক্ত মুখে বলল ল্যাম্ব। দানা পাবে, একটু ধৈর্য ধরো, বললাম আমি। ততক্ষণ পানি চালাতে থাকো। সিম্পসন গুড়ি মেরে একটু দূরে একটা ঝোপের আড়ালে চলে গেল, অসম্ভবকে সম্ভব করার আরেকটা প্রচেষ্টা চালানোর জন্য। বেচারা, দীর্ঘশ্বাস ফেলে বলল নেলসন। কিছুক্ষণের মধ্যে আমারও বোধহয় ওরকম করা লাগবে। দুপুরের সামান্য আগে অয়েস্টার সংগ্রহকারীরা ফিরে এলো প্রচুর সরবরাহ নিয়ে। নেলসন আর আমি পাথর সাজিয়ে একটা চুলা তৈরি করলাম। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক শুকনো ডালপালা। কুড়িয়ে এনে সেগুলো সাজানো হলো চুলায়। ব্লাই তার আতস কাজটা সূর্যের সোজাসুজি ধরে আগুন জ্বাললেন। শুরু হলো রান্না। প্রায় 1 মাস আগে তোফুয়া ছাড়ার পর এই প্রথম গরম খাবার খেতে যাচ্ছি আমরা। সবার চোখ চকচক করছে। চুলার পাশে গোল হয়ে বসেছি সবাই।
নিজেকে দিয়ে বুঝতে পারছি প্রত্যেকের মনের অবস্থা। অদ্ভুত এক অস্থিরতা বুকের ভেতর, কখন শেষ হবে রান্না। ক্যাপ্টেন নিজে তদারক করছেন। সবগুলো ওয়েস্টার খোসা ছাড়ানোর পর দেখা গেল কেটলির কানার 4 ইঞ্চির মধ্যে এসে গেছে ঝোল আর মাংস। চুলায় চড়িয়ে দেওয়া হলো কেটলি। ক্যাপ্টেন ব্লাই প্রত্যেকের জন্য 1 পাউন্ডের 25 ভাগের 1 ভাগ করে রুটি ওজন করে দেওয়ার নির্দেশ দিলেন স্যামুয়েলকে। সব মিলিয়ে হলো 1.25 পাউন্ডের সামান্য কম। ইতিমধ্যে জাল উঠতে শুরু করেছে কেটলির তরল পদার্থে। রুটিটুকু দিয়ে দেয়া হলো তার ভেতর। আরো দেয়া হলো 1 পাউন্ড চর্বিওয়ালা শুয়োরের মাংস। দেখতে দেখতে টকবক করে ফুটে উঠল আমাদের স্টু। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 1 কোয়ার্ট সাগরের পানি মেশালে হতো না স্যার, বলল ফ্রায়ার। লবণের কাজ হয়ে যেত। না মিস্টার ফ্রায়ার, মাংসে আর অয়েস্টারের ঝোলে এমনিতে যে নুন আছে তাতেই হয়ে যাবে। তাহলে খানিকটা ভালো পানি মেশাই, পরিমাণে বাড়বে। কি দরকার পরিমাণে বাড়ানোর, এমনিতেই 1 পাইন্ট করে হবে সবার। পানি মেশালে আর একটু বেশি হতো স্যার, একগুঁয়ে স্বরে বলল ফ্রায়ার। এবার আর ধৈর্য রাখতে পারলেন না ব্লাই। কিছুতেই দেখছি তোমাদের সন্তুষ্ট করা সম্ভব নয়। পুরো 1 পাইন্টেও হবে না। দেখো, আমার যদি 1 পাইন্টে পেট ভরে তোমাদেরও ভরবে। এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। চুপ করে গেল ফ্রায়ার। রান্না শেষ হলো। ব্লাইয়ের নিজের নারকেলের মালা, যেটার ধারণ ক্ষমতা ঠিক 1 পাইন্ট, সেটাই করে মেপে পরিবেশন করা হলো সবাইকে। আমার নিজের মালায় ধরে প্রায় 2 পাইন্ট। আমাকে যখন স্টু দেয়া হলো মনে হলো আর একটু বেশি যদি পেতাম মন্দ হতো না। সত্যি চমৎকার গন্ধ ছুটেছে। মুখে দিয়ে বুঝলাম স্বাদও তেমন। রুটি আর শুয়োরের মাংস দেয়াতেই এতখানি সুস্বাদু হয়েছে স্টুটা। চামচের মতো চেহারার ছোট্ট 1 টুকরো কাঠ খুঁজে নিয়ে আয়েশ করে খেতে শুরু করলাম। ঈশ্বরের কসম, নেলসনের দিকে ফিরে বললেন ব্লাই, রাজার জাহাজে বহুবার এর চেয়ে খারাপ খাবার আমি খেয়েছি, এবং অনেক ভালো খাবারই আমার মনে হয় এর চেয়ে কম তৃপ্তির সঙ্গে খেয়েছেন, জবাব দিল নেলসন। এমন জাহাজেও আমি কাজ করেছি যেখানে একটানা 6 মাস এর চেয়ে খারাপ খাবার খেয়ে কাটাতে হয়েছে, বলল ফ্রায়ার। ঠিক বললেন ক্যাপ্টেন, খিদে হচ্ছে সবচেয়ে ভালো চাটনি। এ জিনিস থাকলে যে কোনো খাবারই ভালো লাগে। আজ কিবার বলতে পারো মিস্টার নেলসন? কিবার? না স্যার, সপ্তাহখানেক যদি সময় দেন ভেবে দেখার, তবু বোধহয় বলতে পারবো না। আজ শুক্রবার 29শে মে, রাজা দ্বিতীয় চার্লসের সিংহাসনে প্রত্যাবর্তন দিবস। মহানুভব চার্লসের স্মরণে আমরা এ দ্বীপের নাম রাখব রেস্টোরেশন আইল্যান্ড। 2 অর্থের নামটা উপযোগী হবে। ঈশ্বর জানেন আমরা আমাদের হারানো শক্তি সামর্থ্য এখানে রেস্টোর করেছি। খাওয়া দাওয়ার পর বেশ ভালো বোধ করতে লাগলাম আমি আর নেলসন। এতটা ভালো যে আমরা আস্তে আস্তে হেঁটে রওনা হলাম দ্বীপের ভেতরটা দেখার জন্য। সৈকত ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরে দেখলাম বাইরে থেকে যেমন মনে হয়েছিল আসলে তেমন নয় এখানকার মাটি। কেমন যেন রুক্ষ প্রকৃতির। গাছপালা যা আছে বেশ কষ্টে আছে। স্বাভাবিক বৃদ্ধি হয়নি পুষ্টির অভাবে। সাগর পাড়ে সেই বামুন পামের গাছ দেখলাম প্রচুর। তাহিতিতে দেখা পুরাও গাছ দেখলাম। এগুলোও কেমন একটু বামন চেহারার, স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। আরেক ধরনের গাছ দেখলাম যেগুলো, নেলসন বলল, ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ম্যানচিনিলের মতো অনেকটা। দ্বীপের সবচেয়ে উঁচু অংশ সাগর পৃষ্ঠ থেকে প্রায় 150 ফুট উপরে। জায়গাটায় অসংখ্য টিয়া আর পায়রা বসে বসে বেরি খাচ্ছে। এই বেরি গাছ অসংখ্য এই দ্বীপে। গাছে ফলও ধরেছে প্রচুর। উঁচু জায়গাটা থেকে নেমে এসে মুখে করে বেরি নিয়ে যেয়ে আবার ওখানে বসছে পাখির দল। আমরা পাথর ছুঁড়ে 2-1টাকে মারার চেষ্টা করলাম, লাভ হলো না। ভীষণ চালাক পাখিগুলো। দুজনে ভালো কিছু বেরি পেড়ে নিয়ে খেতে খেতে এগিয়ে চললাম। দ্বীপের পূব অংশে এসে এক জায়গায় দেখলাম 2টো ইন্ডিয়ান কুটির ভেঙে পড়ে আছে। দুটোই খুব অদক্ষ হাতে তৈরি। এমন কাঁচা হাতের কাজ আর কোনো ইন্ডিয়ান দ্বীপে আমরা দেখিনি। আরো কিছুটা যাওয়ার পর আমরা মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ লক্ষ্য করলাম। ছাপগুলো বেশ বড় বড় এবং মানুষের পায়ের নয়। জানা কোনো প্রাণীর পায়ের ছাপের মতো মনে হলো না দেখে। নেলসনকে দেখাতে ও বেশ আগ্রহের সঙ্গে ঝুঁকে পরীক্ষা করল একটা ছাপ। মনে হচ্ছে চিনতে পারছি জন্তুটাকে। মিস্টার গোর মানে ক্যাপ্টেন কুকের লেফটেন্যান্ট একটা মেরেছিলেন গুলি করে। এ জায়গার দক্ষিণে এন্ডেভার নদীর কাছে। আস্ত একটা মানুষের সমান, ইঁদুরের মতো ধূসর রং,
পেছনের পায়ের উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ইন্ডিয়ানরা বলে ক্যাঙ্গারু। ওরা এখানে আসবে কি করে? আমি জিজ্ঞেস করলাম। সাঁতার কাটতে পারে নাকি? জানি না, পারতেও পারে। এমনও হতে পারে ইন্ডিয়ানরা বাচ্চা ধরে এনে ছেড়েছে এই দ্বীপে, যাতে দরকারের সময় সহজে শিকার করে খেতে পারে। মাংস খাওয়া যায় ওগুলোর? ক্যাপ্টেন কুক তাই মনে করতেন। জন্তুগুলো নাকি খুবই লাজুক আর ছুটতে পারে ঘোড়ার চেয়েও দ্রুত। দ্বীপের পূব উপকূলে পৌঁছে নেলসন বড়সড় একটা পামের ডগা জোগাড় করে নিয়ে ইন্ডিয়ান ঢঙে বসলো পা ছড়িয়ে। ডগার পাতাগুলো একটার উপর দিয়ে আরেকটা বুনে চলল সে দ্রুত। 10 মিনিটের ভেতর চমৎকার একটা ঝুড়ি তৈরি হয়ে গেল, হাতল সহ, যার ধারণ ক্ষমতা অন্তত 1 বুশেল। ইন্ডিয়ানদের এই কৌশলটা ভালোই রপ্ত করেছে নেলসন। দ্বিতীয় হাতলটা বানানো শেষ করে উঠে দাঁড়ালো, বলল, এবার চলো শেলফিশের খোঁজে। বুঝলে লেডওয়ার্ড, একদম নতুন মানুষ লাগছে নিজেকে। সৈকতের এখানে ওখানে পাথরের খাঁজে গর্ত খুঁজতে শুরু করলাম আমরা। খুব অল্প সময়ের মধ্যে 3-4 ডজন ওয়েস্টার জোগাড় করে ফেললাম। তার উপর নেলসন এক জায়গায় পেল দুটো বড় বড় ককল, ট্রি ডাকনা জাতের। দুটোতেই একজনের একবেলার খাবার হয়ে যায়। মাঝ বিকেল নাগাদ আমরা দুজনই ঝুড়ির 2 হাতল ধরে রওনা হলাম আস্তানার দিকে। বলা বাহুল্য, পথে একটু পরপরই থামতে হলো বিশ্রাম নেওয়ার জন্য। বিকেলের স্টুটা হলো আরো উপাদেয়। অয়েস্টার, ককল আর টুকরা করা পামের শ্বাস। শেষের এই উপকরণটা যোগ করা হলো নেলসনের পরামর্শে। অনেকে এই নিয়ে গজগজ করতে ছাড়ল না। এবেলা আমরা রুটি পাবো না স্যার? ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করল পার্সেল। না, রুটি আমরা যথাসম্ভব বাঁচিয়ে রাখবো, পরে দরকার হতে পারে। মিস্টার নেলসন বলেছেন এই পামের শ্বাস কাঁচা ততটা ভালো না লাগলেও রান্না করে খেতে ভালোই হবে। ফ্রায়ার পাশে দাঁড়িয়েছিল, মুখটা গম্ভীর করে। বরবাদ হবে স্টুটা, বিড়বিড় করে বলল সে। দুপুরে রুটি দেয়া হয়েছিল বলে অত ভালো লেগেছিল। ঠিক স্যার, পুরোটা না দেন, অন্তত অর্ধেক দিন। রুটি ছাড়া সত্যি স্টুটা ভালো হবে না খেতে, বলল পার্সেল। অস্থিরভাবে মাথা নাড়লেন ব্লাই। না, বললাম তো, একেবারে কুচুটি মেয়ে মানুষের মতো করছো দেখছি তোমরা। আগে খেয়ে তারপর তো বলবে ভালো না খারাপ। শিগগিরই ঘোষণা করা হলো খাবার তৈরি। এবার এক একজনের ভাগে পড়লো পুরো 1.5 পাইন্ট করে। এবং সবচেয়ে বড় যেটা, দুপুরের চেয়ে খারাপ তো নয়ই, বরং ভালো লাগলো খেতে। যারা গজগজ করছিল তারা এক চুমুক খেয়েই চুপ হয়ে গেল। সূর্যাস্তের পর যখন প্রকৃতি একেবারে নিথর হয়ে এলো, 2-3 মাইল দূরের মূল ভূখণ্ডের বেশ কয়েকটা জায়গায় ধোঁয়ার কুণ্ডলী লক্ষ্য করলাম আমরা। কালকের মতো আজ রাতেও কয়েকজনকে নৌকায় থাকার নির্দেশ দিলেন ব্লাই। ডাঙায় ও পাহাড়ের ব্যবস্থা রাখা হলো। আমাদের সজাগ থাকতে হবে, বললেন তিনি। যদিও আমি মনে করি না আজ রাতে ইন্ডিয়ানদের দিক থেকে কোনো বিপদের সম্ভাবনা আছে। আমাদের আগুনে কোনো ধোঁয়া হয়নি, আর নৌকাটাও ওদের দেখতে পাওয়ার কথা নয়। অন্ধকার হয়ে যাওয়ার পর ব্লাই সৈকতের দিকে চলে গেলেন রাতের প্রথম অংশের পাহারাদার কোলের সঙ্গে কথা বলার জন্য। আর আমরা যার যার মতো শুয়ে পড়লাম। নেলসন প্রায় তক্ষুনি ঘুমিয়ে গেল। আমার ঘুম এলো না। গায়ের শক্তির সঙ্গে সঙ্গে বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে দুশ্চিন্তাও ফিরে আসতে শুরু করেছে। অনেকক্ষণ সোজা তাকিয়ে রইলাম তারা ভরা আকাশের দিকে। পার্সেল আর ফ্রায়ার কাছে শুয়ে আছে, নিচু স্বরে কথা বলছে নানান বিষয়ে। হঠাৎ খেয়াল করলাম বিদ্রোহ প্রসঙ্গে মোড় নিয়েছে ওদের আলাপ। অকৃতজ্ঞ, সুতোর মিস্ত্রিকে বলতে শুনলাম। কি ওরা পেয়েছে যে কৃতজ্ঞ থাকবে? অর্ধেকের বেশি সময় কুত্তার চেয়ে খারাপ ব্যবহার পেয়েছে ক্রিশ্চিয়ান। ভাববেন না আমি ওদের ক্ষমা করে দিয়েছি বা দিচ্ছি। বদমাশগুলোর ফাঁসি দেখার সুযোগ পেলে কারো চেয়ে কম খুশি হব না আমি। তবু বলবো, কোন ক্যাপ্টেন যদি জাহাজ খোয়ানোর মতো কাজ করে থাকে তো করেছে আমাদের ক্যাপ্টেন। এই যদি তোমার চিন্তা ভাবনা, ক্রিশ্চিয়ানের দলে যোগ দিলে না কেন? জিজ্ঞেস করল ফ্রায়ার। ভাববেন না ক্যাপ্টেন ব্লাইয়ের প্রতি প্রেম বশত। ব্লাইকে আমি পছন্দ করি না, তবুও ক্যাপ্টেন। দেশে ফেরার আগ পর্যন্ত ক্যাপ্টেন যেখানে যাবে আমাকেও সেখানে যেতে হবে, এটা নীতির কথা। কিন্তু সত্যি বলছি, বিদ্রোহের জন্য যদি কাউকে দায়ী করতে হয় তো সে ব্লাইকে। দেশে যদি ফিরতে পারি এ কথা আমি বলবো। মিস্টার ব্লাইয়ের দোষ আছে আমি স্বীকার করছি, বলল ফ্রায়ার। কাউকে উনি যোগ্য মনে করেন না, সামান্য খুঁটিনাটি ব্যাপারেও নাক গলাতে চান। এছাড়া আর কোন ব্যাপারটা ওর অন্য ক্যাপ্টেনদের চেয়ে খারাপ? কড়া শাসন, শৃঙ্খলা ভঙ্গের জন্য চাপকানো, সে তো সব ক্যাপ্টেনই করে। বুড়ো স্যান্ডি ইভান্সের অধীনে আমি কাজ করেছি,
বেটা চাপকানোকে কি বলে শুনবে? বলে অনুপ্রেরণা দেয়া। যাই বলুন, আমি সহকারী সহযোগীদের সামনে গাল শোনার চেয়ে চাবুক খাওয়াই বেশি পছন্দ করব। মনে করে দেখুন, অ্যাডভেঞ্চার বেতে সবার সামনে আমাকে কি বলেছিল, এবং বিদ্রোহের আগের দিন ক্রিশ্চিয়ানকে কি বলেছিল। হ্যাঁ, জিভে তো কোনো লাগাম ছিল না ওর, স্বীকার করল ফ্রায়ার। কিন্তু এবারও সে একই কথা বলতে হয়। কোন ক্যাপ্টেনের থাকে? নৌবাহিনী পাতলা চামড়াওয়ালাদের জায়গা নয়। কঠোর পরিশ্রম আর চাবুকই নাবিকরা বোঝে। এক মুহূর্ত থেমে মাস্টার আবার বলল, ওকে সন্তুষ্ট করা খুব কঠিন, কিন্তু চিন্তা করো, ও না থাকলে আমরা এখন কোথায় থাকতাম? ওর ভালো দিকগুলোর কথা কি আমি অস্বীকার করছি? শুনতে শুনতে আমি যখন ঘুমিয়ে গেলাম, তখন ওরা নিচু স্বরে আলাপ করেই চলেছে। সকালে ঘুম থেকে জাগলাম প্রায় সম্পূর্ণ সতেজ শরীর নিয়ে। নেলসন এর মধ্যে উঠে পড়েছে। একটা দল অয়েস্টারের খোঁজে রওনা হচ্ছে নতুন এলাকার দিকে। ব্লাই কথা বলছেন পার্সেলের সাথে। দ্বীপের মাঝখানে সবচেয়ে উঁচু জায়গাটা, ওখানে বেশ কয়েকটা ভালো পোড়াও গাছ দেখেছি। কুড়াল নিয়ে যাও, দেখো একটা বা দুটো বাড়তি আর কাঠ বানিয়ে নিতে পারো কিনা। সারেঙ্গের দিকে ফিরলেন তিনি। মিস্টার কোল, পানির পাত্রগুলোর দায়িত্ব তোমার। সবগুলো ভরে নৌকায় উঠানো হলো কিনা দেখবে। আমি আর নেলসন আজ আবার বেরোলাম অয়েস্টার সংগ্রহ করতে। দুজনেই বেশ হাঁটতে পারছি। আমরা যখন ফিরলাম তখন দুপুরের রান্না মাত্র শুরু হয়েছে। মিস্টার ব্লাই আমাদের শেষ মাংসটুকু, প্রায় 2 পাউন্ডের একটা টুকরো, কেটে ছোট ছোট কয়েকটা টুকরো করে ছেড়ে দিলেন কেটলিতে। ভরা পেটে রওনা হব আমরা। আমাদের চোর সাহেব আবার যাতে চুরি করতে না পারে, সেজন্য সবটুকু দিয়ে দিলাম। কথাগুলো ব্লাই বললেন সরাসরি ল্যাম্বের দিকে তাকিয়ে। আমার মনে হলো তার দৃষ্টির সামনে একটু যেন ঝুলে পড়ল কষায়ের মুখটা। চোখে যেন দেখতে পেলাম অপরাধীর চাউনি। আজ ক্যাপ্টেন নিয়ম মতো রুটিও বরাদ্দ করলেন আমাদের। প্রচুর অয়েস্টার, রুটি, জনপ্রতি প্রায় 2 আউন্স শুয়োরের মাংস আর পামের শ্বাস। এসব মিলিয়ে যে স্টু হলো তার তুলনা নেই। এবেলায় প্রায় 2 পাইন্ট করে খেলাম এক একজন। সংরক্ষণ করার জন্য সামান্য একটু পেপার যদি থাকতো, তো এরকম স্টু প্রচুর তৈরি করে সঙ্গে নিয়ে নিতে পারতাম আমরা। সবেমাত্র খাওয়া শেষ হয়েছে। এই সময় ক্যাপ্টেন বললেন, সূর্য ডোবার 2 ঘন্টা আগে আমরা রওনা হয়ে যাব। আকাশে চাঁদ থাকবে আজ, তাতে আশা করা যায় ইন্ডিয়ানরা আমাদের তাড়া করবে না। সুতরাং এর ভেতরই আমাদের খাবার দাবার যা জোগাড় করার করে নিতে হবে। মিস্টার নেলসন আর আমি থাকছি লঞ্চের পাহারায়, বাকিরা চলে যাও। যত বেশি সম্ভব অয়েস্টার সংগ্রহ করে আনবে সঙ্গে নেয়ার জন্য। মাস্টার খাওয়া শেষ করে সবে হাত পা ছুড়িয়ে শুয়েছে একটু দিবানিদ্রা দেওয়ার আশায়। ব্লাইয়ের কথা শুনে মুখ কালো করে উঠে পড়ল। বিকেলটা আমরা বিশ্রাম নিতে পারবো না? ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করল সে। আমাদের কেউই এখনো পুরো শক্তি ফিরে পায়নি। তাছাড়া অয়েস্টার তো সামনে যেখানে থামবো সেসব জায়গা থেকে খুঁজে নেওয়া যাবে। হ্যাঁ, ফ্রায়ারকে সমর্থন করল পার্সেল। আপনি বলেছিলেন এন্ডেভার প্রণালী পার হওয়ার আগে অনেক দ্বীপে আমরা থামব। বলেছিলাম, অতি কষ্টে ক্রোধ সংবরণ করে জবাব দিলেন ক্যাপ্টেন। এখনো বলছি, কিন্তু সেসব দ্বীপে অয়েস্টার পাওয়া যাবেই এমন নিশ্চয়তা কোথায়? এখানে প্রচুর আছে আমরা জানি। এখন আমাদের কাছে রুটি ছাড়া কিছু নেই, যা আছে খুব সামান্য। দেখো, ইচ্ছে হলে তোমরা অয়েস্টার আনো, না ইচ্ছে হলে এনো না। তোমাদের আপত্তি অভিযোগ শুনতে শুনতে আমার কানটা পচে গেল। ঘুরে তিনি সৈকতের দিকে চলে গেলেন দুবদাব পা ফেলে। ফ্রায়ার আর পার্সেল লজ্জিত মুখে যোগ দিল যারা ইতিমধ্যে তৈরি হয়েছে ঝুড়ি কেটলি নিয়ে তাদের সঙ্গে। 4টের দিকে আমরা ফিরে এলাম, যে যতগুলো শেলফিশ পেলাম নিয়ে। নৌকা তখন তৈরি যাত্রার জন্য। লঞ্চে উঠে যার যার জায়গায় বসে পড়লাম। নোঙর উঠিয়ে যখন পাল তোলা হচ্ছে, তখন দেখা গেল 20-25 জন ইন্ডিয়ান হাজির হয়েছে আমাদের উল্টো দিকের মূল ভূখণ্ডের তীরে। আমাদের উদ্দেশ্যে হাত নেড়ে চেঁচাচ্ছে ওরা উচ্চস্বরে। কিছুক্ষণের মধ্যে আরো অনেকে এসে যোগ দিল ওদের সঙ্গে। পরম স্বস্তির সঙ্গে লক্ষ্য করলাম ওদের কাছে কোনো কেন নেই। খাড়ি থেকে বেরিয়ে ওদের খুব কাছ দিয়ে নৌকা চালিয়ে গেলাম আমরা। কাছে থেকে দেখলাম লম্বা সরু এক ধরনের বর্ষা প্রত্যেক জঙ্গলির ডান হাতে, আর বাঁ হাতে অদ্ভুত দর্শন অনেকটা অর্ধডিম্বাকৃতির 2 ফুট লম্বা এক ধরনের অস্ত্র। দক্ষিণ সাগরে দেখা অন্য ইন্ডিয়ানদের থেকে একদম আলাদা এরা। কয়লার মতো কালো রং, লম্বা অদ্ভুত সরু শরীর, পাগুলো লম্বা এবং সরু কাঠির মতো। দুজনকে দেখলাম বর্ষায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাঁটু বাঁকিয়ে
পায়ের পাতা অন্য পায়ের উরুর ভেতরের দিকের সাথে লাগিয়ে। হাস্যকর একটা ভঙ্গি। লোকগুলোর চেহারা ভালো করে দেখতে না পেলেও আমার মনে হলো ভ্যান ডিয়েমেন্স ল্যান্ডে যাদের দেখেছিলাম তাদের মতোই কুৎসিত এরা। বাতাসের বেগ একটু বাড়ল তীর থেকে দূরে চলে আসার পর। টরটরিয়ে এগোলো লঞ্চ উত্তর দিকে। জঙ্গলিদের চিৎকার ধীরে ধীরে অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল এক সময়। বিশাল এক মহাদেশের উপকূল ধরে এগিয়ে চলেছি আমরা। এখানকার জল, ডাঙা সবই অপরিচিত সাদা মানুষদের কাছে। যতদূর জানি আমাদের আগে সভ্য দুনিয়ার একমাত্র ক্যাপ্টেন কুক আর তার জাহাজী সঙ্গীরাই এখানে এসেছেন, এ পথে গেছেন, দৃষ্টিপাত করেছেন এই অজানা দেশ বা মহাদেশের উপর। আমাদের বায়ে মূল ভূখণ্ড কতশো বা হাজার লিগ বিস্তৃত জানি না। নৈশব্দের চাদর মুড়ি দিয়ে পড়ে আছে কতদিন ধরে কে জানে, হয়তো মহাকালের সূচনা লগ্ন থেকে। আমরা সবাই তার বিপুল গম্ভীর বিশালত্ব আর নিস্তরঙ্গ নিস্তব্ধতা অনুভব করছি অন্তরের অন্তঃস্থল থেকে। পরদিন সকালে ছোট ছোট কয়েকটা দ্বীপ দেখা গেল উত্তর পূবে। মূল ভূখণ্ড আর ওই দ্বীপগুলোর মাঝ দিয়ে নৌকা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন ব্লাই। প্রণালী চওড়ায় 1 মাইলের বেশি হবে না কিছুতেই। আমরা যখন প্রণালীটা ধরে এগোচ্ছি হঠাৎ দেখলাম আমাদের বাঁ দিকের অর্থাৎ মূল ভূখণ্ডের উপকূলে এসে দাঁড়িয়েছে একদল জঙ্গলি। চেহারা কাল বিকেলে দেখা লোকগুলোর মতো হুবহু। লোকগুলোকে আরেকটু কাছ থেকে দেখা যাক বলে ব্লাই হাল ঘুরিয়ে নৌকা নিয়ে গেলেন উপকূলের যতটা কাছে যাওয়া যায়। এদিকে জঙ্গলিরা আমাদের তীরের দিকে এগোতে দেখেই ছুটে অন্তত 200 গজ পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে। এই এদিকে এসো, চিৎকার করলেন ব্লাই। উঠে দাঁড়িয়ে একটা জামা মাথার উপর তুলে নাড়তে লাগলেন ওদের উদ্দেশ্যে। কিন্তু জায়গা ছেড়ে এক পাও নড়ল না জঙ্গলিগুলো। কাপড় বা লজ্জা নিবারণ করার মতো কোনো কিছুর লেশমাত্র নেই ওদের কালো কুচকুচে গায়ে। বালি আর নগ্ন পাহাড়ের পটভূমিতে আরো কালো দেখাচ্ছে শরীরগুলো। ওদের সংকোচ বা ভয় দেখে আমরা বেশ স্বস্তি বোধ করলাম। পাল নামিয়ে দাঁড় বের করার নির্দেশ দিলেন ক্যাপ্টেন। ইতিমধ্যে আমাদের আরো কয়েকজন চিৎকার করে হাত জামা নেড়ে ওদের ডাকতে শুরু করেছে, কিন্তু ওরা নড়ল না তো নড়লই না। যেমন ছিল তেমনি দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো আমাদের। আসবে না, অবশেষে বলল নেলসন। লোকগুলোকে নিরীহই মনে হচ্ছে। ওরা কি খেয়ে বেঁচে থাকে জানতে পারলে সুবিধা হতো। ওরা কি খায় জানতে না পারলেও চলবে আমাদের, বললেন ব্লাই। আমি চাইছিলাম ওদের কাছ থেকে দেখতে। নিউ হল্যান্ডের এই জঙ্গলিদের চেহারার বিবরণ পাবার জন্য খুবই আগ্রহী স্যার জোসেফ ব্যাংকস। দূর থেকে দেখে সামান্য যেটুকু জানতে পারলাম এ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাকে। কি আর করা। ওদের বাঁ হাতের ওই অস্ত্রটা বড় অদ্ভুত দেখতে। কি করে ওগুলো দিয়ে? আমি বললাম। আমার ধারণা ওগুলোর সাহায্যে ওরা বর্ষা ছোড়ে, বলল নেলসন। ব্লাইয়ের দিকে ফিরে বলল, একটা ব্যাপার আপনি জানাতে পারবেন স্যার জোসেফকে। সারা দক্ষিণ সাগরে এদের চেয়ে কুৎসিত কালো আর কোন ইন্ডিয়ান নেই। তাহিতির ইন্ডিয়ানদের সঙ্গে কি অদ্ভুত অমিল। আবার পাল তুলে দেয়া হলো। সামনে মূল ভূখণ্ড থেকে মাইল 4 দূরের এক দ্বীপ লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। দ্বীপটার উপকূল পাহাড়ি, তবে পানি শান্ত। কোনো ঝামেলা ছাড়াই নৌকা তীরে ভেড়ানো গেল। আমাদের সব জিনিসপত্র ডাঙায় নিয়ে তোলা হলো। লঞ্চটা এবার ভালো মতো ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিতে চান ব্লাই। জিনিসপত্র সব তীরে ওঠানোর পর কয়েকজনকে নৌকা ধোয়ানোর কাজে লাগিয়ে দিলেন তিনি। বাকিদেরকে দুটো দলে ভাগ করে শেলফিশের খোঁজে বেরিয়ে পড়ার নির্দেশ দিলেন। দল দুটোর একটা নেতা নির্বাচন করলেন পার্সেলকে। বাকি সদস্যরা হল টিঙ্কলার, স্যামুয়েল, স্মিথ আর হল। অন্য দলটার নেতা পেকোভার। ও তার সঙ্গীদের নিয়ে রওনা হয়ে গেল দ্বীপের দক্ষিণাংশের দিকে। কিন্তু পার্সেল নড়ল না। সৈকতের উপর হাত পা ছড়িয়ে বসেছিল ও, তেমনি রইল। এদিকে ওর দলের অন্যরা অপেক্ষা করছে ওর জন্যে। পেকোভারের দলের সাথে সামান্য এগিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন ব্লাই। ফিরে এসে দেখলেন সুতোর মিস্ত্রি বসে আছে আয়েশ করে। কি হলো মিস্টার পার্সেল, এখনো রওনা হনি? যাও, আর দেরি করো না। যেমন ছিল তেমনি রইল সুতোর মিস্ত্রি। আমার ভাগে যেটুকু কাজ পড়া উচিত তার চেয়ে অনেক বেশি করেছি আমি, উদ্ধত কণ্ঠে বলল সে। ইচ্ছে হলে অন্য কাউকে পাঠাতে পারেন ওদের সঙ্গে। দপ করে আগুন জ্বলে উঠল ব্লাইয়ের চোখে। আমার কথা কানে ঢুকেছে? রওনা হয়ে যাও এক্ষুনি, চিৎকার করলেন তিনি। নড়ার কোন লক্ষণ দেখালো না পার্সেল। আমি যোগ্যতা আপনার চেয়ে কম কিসে? যেখানে আছি সেখানেই থাকবো আমি।
সেই প্রথম দিন থেকে আমি অপেক্ষা করছিলাম এই ধরনের কিছু একটার জন্য। আরো আগে যে কেন দুজনের ভেতর লাগেনি ভেবে অবাক হলাম। দুজনই সমান জেদি, সমান অহংকারী, একজন আরেকজনকে শত্রু মনে করে। ব্লাই কিছু বললেন না, দৃঢ় পায়ে হেঁটে গেলেন সুতোর মিস্ত্রির বাক্সটা যেখানে রয়েছে সেখানে। দুটো কাটলেস রাখা ওটার সামনে, ছো মেরে দুটোই তুলে নিয়ে পার্সেলের সামনে এসে দাঁড়ালেন। একটা ছুড়ে দিলেন ওর দিকে। এইবার, বললেন তিনি, উঠে দাঁড়াও, বাঁচাও নিজেকে। আমার সমান যোগ্যতা যদি থাকে প্রমাণ দাও, এক্ষুনি। পুরো দৃশ্যটার ভেতর হাস্যকর কিছু একটা আবিষ্কার করলাম আমি। ক্যাপ্টেন ব্লাই ছুতোর মিস্ত্রি পার্সেলকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানিয়েছে। বেলে সৈকত, পেছনে রুক্ষ পাহাড়, ছোট একদল দর্শক, প্রত্যেকের পরনে দুই যোদ্ধার মতোই শতচ্ছিন্ন ন্যাকড়া। যোদ্ধা দুজনের যা চেহারা, হাড্ডিসার শরীর, চোখ গর্তে বসা, চোয়াল উঁচু, এরপরেও লড়ার ইচ্ছা আছে তাদের। অন্তত প্রথমে আমার তাই মনে হলো। তবে এক মুহূর্ত পরেই বুঝতে পারলাম ভুল করেছি। সত্যি সত্যি লড়ার ইচ্ছা ব্লায়ের থাকলেও পার্সেলের নেই। শিথিল হাতে ওর দিকে ছুড়ে দেয়া কাটলেসটা নিয়ে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে, ভয়ার্ত চাউনি চোখে। দূরে সরে থাকো তোমরা, চিৎকার করলেন ব্লাই। উঠে দাঁড়াও বদমাস, বিদ্রোহ করতে চাও তুমি? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে কাটছে যোগ্য। আক্রমণাত্মক ভঙ্গিতে পার্সেলের দিকে এগোলেন তিনি কয়েক পা, কিন্তু পার্সেল ব্লাই যে কপা এগোলেন ঠিক সে কপা পেছালো। যুদ্ধ করো বদমাস, পারো তো নিজেকে বাঁচাও, নয়তো খুন করে ফেলবো। পার্সেল আকারে ব্লাইয়ের চেয়ে বড় হলেও মানসিক তেজ বা শক্তিতে তার ধারে কাছেও না। ক্যাপ্টেনের গর্জন শুনে ঝট করে ঘুরে দাঁড়ালো এবং কাটলেস ফেলে দিয়ে দৌড় লাগালো ঊর্ধ্বশ্বাসে। ফিরে এসো মিস্টার পার্সেল, চিৎকার করলেন ব্লাই। যা ভাবতাম তোমার তো তার চেয়েও দেখি সাহস কম। ফিরে এসো, দাঁড়াও। দাঁড়ালো পার্সেল, ভয়ে ভয়ে ঘুরল ক্যাপ্টেনের দিকে। তাহলে বলো তুমি তোমার কথা ফিরিয়ে নিচ্ছ? জিজ্ঞেস করলেন ব্লাই। হ্যাঁ স্যার। বেশ, ভবিষ্যতে যেন আর এই ধরনের অবাধ্যতা না দেখি। কাজে যাও। ব্লাইয়ের মহানুভবতা স্বীকার করতেই হবে। পরে কখনো এই ঘটনার কথা তিনি উচ্চারণ করেননি কারো সামনে। আর পার্সেল পারলে যারা সাক্ষী ছিল তাদের স্মৃতি থেকে চিরতরে মুছে দিত ঘটনাটা। এরপর আর কখনো ব্লাইয়ের সঙ্গে বেয়াদবি করেনিও। মোটামুটি উঁচু দ্বীপ। খাবার সংগ্রহের দল দুটো রওনা হয়ে যাওয়ার পর মিস্টার ব্লাই, নেলসন আর আমি হাঁটতে হাঁটতে গেলাম দ্বীপের সবচেয়ে উঁচু অংশে, চারপাশটা একটু ভালো করে দেখবার আশায়। দুর্বল শরীরের চড়াই ভেঙে উঠতে গিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়লাম তিনজনই। বড় একটা পাথরের ছায়ায় বসে আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তারপর দাঁড়িয়ে চোখ ঘোরালাম চারদিকে। সকালের আলোয় অদ্ভুত সুন্দর লাগছে নীল সাগরের তলা থেকে মাথা উঁচু করে থাকা লেগুনগুলোকে। খাদ্য সংগ্রাহকদের ছোট ছোট অবয়ব পরিষ্কার দেখতে পেলাম দূর সৈকতে। শেলফিশ খুঁজছে। প্রায় সোজাসুজি নিচে লঞ্চটা, বাচ্চাদের খেলনার মতোই ছোট দেখাচ্ছে। ওই যে ওটা। ছোট নৌকাটার দিকে তাকিয়ে সস্নেহ স্বরে বললেন ব্লাই। ওর প্রতিটা কাঠ, প্রতিটা পেরেক আমি ভালোবাসি। মিস্টার নেলসন, কখনো কল্পনা করেছ 18 জন মানুষ নিয়ে এরকম একটা সাগর পাড়ি দিয়ে আসতে পারবে ও? তুমি মিস্টার এডওয়ার্ড? আমিও ঠিক এ কথাই ভাবছিলাম স্যার। ঈশ্বরের সরাসরি তত্ত্বাবধানে ছিলাম আমরা, তাছাড়া এ সম্ভব হতো না, জবাব দিল নেলসন। হ্যাঁ, গম্ভীরভাবে মাথা ঝাঁকালেন ব্লাই। তবে ঈশ্বর চেয়েছিলেন আমরা আমাদের ভাগের কাজগুলো ঠিক ঠিক করব। যদি না করতে পারতাম তার সাহায্য পেতাম না। আজ পর্যন্ত কতটা পথ আসতে পেরেছি স্যার? আমি জিজ্ঞেস করলাম। আজ সকালে হিসেব করেছিলাম। আমার হিসেবে যদি মারাত্মক কোনো গোলমাল না হয়ে থাকে তাহলে তোফুয়া থেকে নিউ হল্যান্ডের রিফ পর্যন্ত প্রায় 2390 মাইল পর্যন্ত পাড়ি দিয়েছি আমরা। ধন্যবাদ ঈশ্বরকে, এতটা পথ পেছনে ফেলে আসতে পেরেছি, পরম স্বস্তির একটা ভঙ্গি করে বলল নেলসন। তার মানে আরো 1000 মাইল গেলেই হয়ে যায়, তাই না? তার চেয়ে বেশি, জবাব দিলেন ব্লাই। যতটা আন্দাজ করেছি নিউ হল্যান্ডের উপকূল ধরে আরো 150 থেকে 200 মাইল যেতে হবে এভেন্ডার প্রণালীতে পৌঁছানোর জন্য। তারপর টিমোর পর্যন্ত 300 লিগ। আমার দিকে ফিরল নেলসন। আচ্ছা এডওয়ার্ড, স্বাভাবিক অবস্থায় পায়খানা না করে কতদিন থাকতে পারে মানুষ? খুব বেশি হলে 10 দিন, কিন্তু আমাদের অবস্থা তো স্বাভাবিক ছাড়া আর যা বলো তাই। যে সামান্য খাবার খেয়েছি তার সবটুকুই আমাদের শরীর শুষে নিয়েছে। আমারও তাই মনে হয়, বললেন ব্লাই।
দুদিন আগ পর্যন্ত পেটে তো কিছুই ছিল না, এখন খাবার আর বিশ্রাম পাওয়ার পর চেহারা ফিরে গেছে তোমাদের। টিমোরের পথে আবার রওনা হওয়ার আগে যতটা সম্ভব শক্তি পুনরুদ্ধার করে নিতে হবে সবাইকে। আমি স্যার বাঁচতে চাই, অস্পষ্ট একটু হাসি হেসে বলল নেলসন। আর কিছু না হোক, যে দুর্বৃত্তগুলো আমাদের এই অবস্থায় ফেলেছে তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়ার জন্য হলেও বাঁচতে চাই। সত্যিকারের মানুষের মতো কথা বলছো। চকচক করে উঠল ব্লায়ের চোখ। ঈশ্বরের কসম বলছি, ওদের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রয়োজন হলে লঞ্চ নিয়ে আমি ইংল্যান্ড পর্যন্ত যাব। পানি ছাড়া আর যদি কিছু পেটে না দেওয়ার থাকে তবুও যাব। উত্তেজিত ভঙ্গিতে পায়চারি করতে লাগলেন তিনি। তারপর হঠাৎ থেমে কর্কশ একটা হাসি দিয়ে বললেন, বদমাশগুলো বেশ মজা পাচ্ছে আমার শেষ দেখে ফেলেছি ভেবে, কিন্তু সর্বশক্তিমান জানেন আমি এখনো টিকে আছি এবং থাকবো ওদের খুঁজে বের করার জন্য। আপনি নিজে চেষ্টা করবেন ওদের খুঁজতে? একটু বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল নেলসন। চেষ্টা কি বলছো? যদি তার চেয়ে বেশি কিছু থাকে তাই করব। দরকার হলে অ্যাডমিরালটির দরজায় ধর্ণা দিয়ে পড়ে থাকব, যতক্ষণ না ওদের খুঁজে বের করার জন্য যে জাহাজ পাঠাবে তার নেতৃত্ব দেয় আমাকে। মিসেস ব্লাই এত তাড়াতাড়ি আবার আপনাকে ছাড়বেন? সন্দেহের সুরে জিজ্ঞেস করলাম আমি। আমাকে তুমি চেনো না মিস্টার লেডওয়ার্ড। বদমাশগুলোর ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো কিছুর তোয়াক্কা আমি করব না। তাছাড়া মিসেস ব্লাই ৮-১০টা ছিচকাদুনি মেয়ে মানুষের মতো না। আমার মনের অবস্থা নিশ্চয়ই বুঝবে। চলো যাওয়া যাক। চলতে শুরু করলাম আমরা ক্যাপ্টেনের পেছন পেছন। কয়েক পা এগিয়ে আবার দাঁড়ালেন ব্লাই। উত্তর দিকে বেশ খানিকটা দূরে মূল ভূখণ্ডের দৃষ্টির আড়ালে ছোট একটা বেলে চড়া মতো জায়গার দিকে তার দৃষ্টি। রাতে আমরা ওখানে গিয়ে থাকব। এই দ্বীপের চেয়ে নিরাপদ ওই জায়গাটা। মূল ভূখণ্ড থেকে জঙ্গলিরা এখানে নামতে দেখেছে আমাদের। লোকগুলোকে নিরীহ মনে হলেও আমি কোনো ঝুঁকি নিতে চাই না। যে পথে আমরা এসেছিলাম সেটা বাদ দিয়ে অন্য একটা পথ ধরে নামতে লাগলাম উত্তর দিক লক্ষ্য করে। একটু পরপরই থামছি ঝোপঝাড় লতাপাতা পরীক্ষা করবার জন্য, কিন্তু এক ধরনের বুনো বিন ছাড়া আর কিছু দেখলাম না খাওয়ার মতো। একটা রুমালে সেই বিন যতখানি সম্ভব সংগ্রহ করে নিলাম আমরা। ঠিক বলছো, এগুলো খাওয়া যাবে মিস্টার নেলসন? ব্লাই জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, এগুলো ডলিচো জাতের। গন্ধটা খুব ভালো নয়, তবে পুষ্টিকর। ভালো, বললেন ব্লাই। আমাদের মতো অন্যরাও যদি কিছু জোগাড় করে নিয়ে আসে তো ভালো হয়। সৈকতে পৌঁছে একটা পুরনো প্রায় ভাঙা ক্যানো আবিষ্কার করলাম আমরা। উল্টান অবস্থায় বালিতে আধ পোতা হয়ে আছে। চারপাশের বালি সরিয়ে ক্যানোটাকে সোজা করার চেষ্টা করলাম ৩ জনে মিলে, কিন্তু আমাদের শক্তিতে কুলোল না। প্রায় ৩০ ফুট লম্বা ক্যানো, সামনেটা মাছের মাথার আদলে তৈরি। অনুমান করলাম অন্তত ২০ জন মানুষ উঠতে পারে ওটায়। নিউ হল্যান্ডের লোকেরা যে শুধু স্থলচর নয় তার প্রমাণ। মূল ভূখণ্ড থেকে যতটা সম্ভব সরে থাকতে হবে, কোনো সুযোগ দেওয়া চলবে না লোকগুলোকে। একটু পরেই পার্সেল তার দলবল নিয়ে হাজির হলো আমাদের কাছে। তামার কেটলিটা লাঠিতে ঝুলিয়ে বয়ে আনছে দুজনে। ভাগ্য সুপ্রসন্ন ওদের। কেটলির অর্ধেকটা ভরে আনতে পেরেছে ক্ল্যাম আর অয়েস্টার দিয়ে। সহজ স্বাভাবিকভাবে ছুতোর মিস্ত্রিকে অভিনন্দন জানালেন ব্লাই। চমৎকার কাজ করেছ মিস্টার পার্সেল, প্রত্যেকে আজ পেট পুরে খাবো। এগুলোর সঙ্গে ডলিচো বিন মিশিয়ে স্টু করলে দারুণ হবে। লঞ্চের কাছে ফিরে এলাম আমরা। তক্ষুনি শুরু করতে হলো রান্নার তোড়জোড়। কিছুক্ষণ পর ফিরল পেকোভারের দল। ওরাও আগের দলের প্রায় সমপরিমাণ অয়েস্টার আর ক্ল্যাম আনতে পেরেছে। সেই সাথে দ্বীপের দক্ষিণাংশে আবিষ্কার করে এসেছে সুপেয় পানির উৎস। পেকোভারের আনা শেলফিশগুলো খোসা ছাড়িয়ে ঢেলে দেওয়া হলো কেটলিতে। তার সাথে মেশানো হলো আমাদের আনা ডলিচো বিন। লবণ হিসেবে দেয়া হলো খানিকটা সাগরের পানি। আধ ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেল। আমরা সবাই যার যার পাত্র হাতে বসে গেলাম। পরিবেশন করল দুই বাবুর্চি স্মিথ আর হল। ডলিচো বিন দেয়ায় আজ স্টুটা তেমন মজা হয়নি, তবে সে নিয়ে খুব একটা মাথা ঘামালো না কেউ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মেন এগেইনস্ট দ্য সি বইটির ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।